টোকিওতে এই মুহূর্তে যা ঘটছে তা বেশ বেশ উদ্বেগজনক। শুনছি যে পুরো শহর জুড়ে নাকি সতর্কতামূলক সাইরেন বাজছে। আমাদের হাতে একটা প্রতিবেদন এসেছে টোকিওর ভয়ঙ্কর বন্যা ও জলবায়ু পরিবর্তন শিরোনামে। তো আমরা আজ এর কিছু অংশ নিয়ে আলোচনা করব, বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটছে ওখানে, কেন ঘটছে, আর পুরো ব্যাপারটা আসলে কোন দিকে যাচ্ছে। শুরুতেই বলি, শুনে যা মনে হচ্ছে পরিস্থিতি বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ তো বটেই। প্রতিবেদন অনুযায়ী স্থানীয় প্রশাসন তারা এটাকে সুস্পষ্টভাবে জীবন ঝুঁকি বলছে। বিষয়টা হালকাভাবে নেওয়ার একদমই সুযোগ নেই। জীবন ঝুঁকি, তার তো অবস্থা খুবই খারাপ। ঠিক তাই। এর মূল কারণ হলো একটা অভূতপূর্ব বৃষ্টিপাত। এমন বৃষ্টি আগে দেখা যায়নি প্রায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে কোনো জায়গায় মাত্র ২৪ ঘন্টায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা নাকি বিগত কয়েক দশকের মাসিক গড় বৃষ্টিপাতের সমান বা তারও বেশি। বলেন কি, ২৪ ঘন্টায় পুরো মাসের গড় বৃষ্টি? এটা তো ভাবাই যায় না। তার তো জনজীবন পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে নিশ্চয়ই। একদম। প্রতিবেদন বলছে যে ক্ষয়ক্ষতির পরিমাণও বিরাট। যদিও নির্দিষ্ট এলাকার নাম খুব বেশি নেই, তবে নদীর তীরবর্তী যে নিচু এলাকাগুলো আর যেখানে পুরনো ড্রেনেজ ব্যবস্থা, সেই জায়গাগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওহ আচ্ছা। বহু রাস্তাঘাট তো প্রায় কোমর সমান পানির নিচে, বাড়ি ঘরের একতলা ডুবে যাওয়া, গাড়ি ভেসে যাওয়া, বিদ্যুৎ নেই অনেক জায়গায়। আর সবচেয়ে চিন্তার কথা হলো এই যে প্রবল স্রোত, তার ওপর চলছে অবিরাম বৃষ্টি। উদ্ধার কাজ চালানোই ভীষণ কঠিন হয়ে পড়েছে। জরুরি পরিষেবাগুলো রীতিমতো হিমশিম খাচ্ছে আর কি। বুঝতে পারছি। পরিস্থিতি তাহলে সত্যিই ভয়ানক। আচ্ছা, এই ধরনের চরম ঘটনা তো আজকাল আমরা প্রায়ই শুনছি। এই প্রতিবেদনের বিশেষজ্ঞরা কি এর সাথে জলবায়ু পরিবর্তনের কোনো সরাসরি সংযোগের কথা বলছেন? হ্যাঁ, এখানেই প্রতিবেদনটির মূল ফোকাস। বিশেষজ্ঞরা শুধু সংযোগের কথাই বলছেন না, তারা এর পেছনের কারণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। যেমন ধরুন গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এর ফলে নাকি বায়ুমণ্ডল এখন আগের চেয়ে বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে। ওহ আচ্ছা। আর সেই অতিরিক্ত জলীয় বাষ্পই সেটাই পরে এরকম অতি ভারী বর্ষণ হয়ে নেমে আসছে। শুধু তাই নয়, সমুদ্রের জলে তাপমাত্রা যে বাড়ছে সেটাও নাকি স্থানীয় আবহাওয়ার ধরনকে অস্বাভাবিক করে তুলছে। এটাও একটা কারণ হতে পারে। তার ব্যাপারটা শুধু বেশি বৃষ্টি হওয়া নয়, এটা আসলে পুরো আবহাওয়া চক্রেরই একটা বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, তাই তো? একদম। এটা একটা সিস্টেমিক চেঞ্জের ইন্ডিকেশন। প্রতিবেদনে তো গত বছরের ইশিকাওয়া প্রদেশের ঘটনার কথাও বলা হয়েছে, তাই না? হ্যাঁ, উল্লেখ করা হয়েছে। ইশিকাওয়ার ভূমিকম্পের পর যে বন্যা আর ভূমিধস হয়েছিল, যেখানে অনেক মানুষ মারাও গেছিলেন, সেটাকে এখানে একটা উদাহরণ হিসাবে আনা হয়েছে, বোঝানোর জন্য যে এই প্রাকৃতিক দুর্যোগগুলো এখন আরও জটিল আর ঘন ঘন হচ্ছে। তার আগে যা হয়তো ভাবা হতো ১০০ বছরে একবার হবে, ঠিক সেটাই এখন হয়তো প্রতি ১০ বছরে বা তারও কম সময় দেখা যাচ্ছে। এটা একটা স্পষ্ট প্যাটার্ন আর বেশ ভয়ের। এই পরিস্থিতিতে টোকিওর সাধারণ মানুষের জন্য নিশ্চয় সতর্কতা জারি করা হয়েছে। সরকার থেকে কি বলা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা জারি করা হয়েছে, হাইয়েস্ট অ্যালার্ট লেভেল। জনগণকে বারবার বলা হচ্ছে নিরাপদ জায়গায় সরে যেতে, উঁচু জায়গা বা সরকার নির্ধারিত আশ্রয় কেন্দ্রে যেতে বলা হচ্ছে। শুকনো খাবার, জল, দরকারি ঔষধপত্র, এসব জরুরি জিনিস হাতের কাছে রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে। আসলে প্রতিবেদনটা এই ঘটনার সূত্রে জরুরি পরিস্থিতিতে নাগরিকদের প্রিপেয়ার্ডনেস বা প্রস্তুতির উপর খুব জোর দিয়েছে। বোঝা যাচ্ছে। তাহলে মোদ্দা কথা হলো, এই টোকিওর বন্যা শুধু একটা স্থানীয় ঘটনা নয়, এটা আসলে বিশ্বজুড়ে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তারই একটা ভয়ঙ্কর প্রতিচ্ছবি, আর ভবিষ্যতের জন্য একটা বড় সতর্কবার্তা। ঠিক ধরেছেন। প্রতিবেদনটির মূল বক্তব্য এটাই। এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানবজাতি আসলে কত বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি। সত্যি, সবকিছু মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, জলবায়ু পরিবর্তনের প্রভাব আর কোনো ভবিষ্যতের বিষয় নয়, এটা একদম আমাদের বর্তমান বাস্তবতা। প্রতিবেদনটা যখন প্রস্তুতির কথা বলছে, তখন একটা প্রশ্ন মনে আসছে, যদি এই চরম দুর্যোগগুলো সত্যি আরও ঘন ঘন আর তীব্র হতে থাকে, তাহলে আমাদের এই প্রচলিত আশ্রয় কেন্দ্র বা উদ্ধার কাজের ব্যবস্থা, এগুলো কি যথেষ্ট হবে, নাকি আমাদের শহর পরিকল্পনা, পরিকাঠামো, এমনকি আমাদের জীবনযাপনের ধরন নিয়েই একেবারে গোড়া থেকে নতুন করে ভাবা দরকার?